ভয়, রোমাঞ্চ ও ইসলামিক বিষয় নিয়ে আমাদের আজকের এই গল্পটি লিখেছেন কবি মোহাম্মদ আলমগীর। কণ্ঠে আছি আমি কাজী মুগ্ধ মৌসুম। গল্পটি ভিডিও এডিটিং করেছেন মোহাম্মদ আলী হোসেন। গল্পটির নাম হল রূপনগরের রাজকন্যা। তো চলুন শুরু করি। আশা করছি গল্পটি অনেক সুন্দর হবে। গল্পের ভেতরে অনেক কাহিনী আছে। দয়া করে ধৈর্য সহকারে গল্পটি পুরোপুরি শুনবেন ইনশাআল্লাহ। আমি আর নুসরাত জাহান মাহি একে অপরের হাত ধরে গল্প করতে করতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম। সামনে থেকে একটি লোক আসছে আমাদের দিকে। লোকটা আমাদের দিকে বারবার তাকাচ্ছিল। আমাদের সামনাসামনি এসে দাঁড়িয়ে গেল, আমাদেরও দাঁড় করালো। লোকটি মনে হয় ফারিয়া জান্নাতকে চিনতে পেরেছে। ফারিয়া জান্নাতের হয়তো পাড়াপড়শি হতে পারে। অতঃপর সে লোকটি ফারিয়া জান্নাতকে উদ্দেশ্য করে বলল, তুমি এভাবে দিনের আলোতে ছেলেটির হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছ? আর এটা অমুকের ছেলে না, যাকে তুমি কয়েকদিন আগেই অপমান করেছিলে, সবার সামনে থাপ্পড় মেরেছিলে? তাহলে এখন সে ছেলেটির হাত ধরে এভাবে দিনের আলোতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছ? ও সরি, আপনারা আবার বিভ্রান্তি হবেন। আপনাদেরকে মনে করে দিচ্ছি, আমার সাথে যিনি আছেন তিনি ফারিয়া জান্নাত নন। ইনি হলেন আমার প্রিয়তম একমাত্র রাজকুমারী, পরিজগতের পরী, শাহজাদি নুসরাত জাহান মাহি। ফারিয়া জান্নাতের রূপ ধারণ করেছে নুসরাত। এজন্যই আমাদেরকে যারা দেখবে সবার মনে হবে যে আমি আর ফারিয়া জান্নাত একে অপরের হাত ধরে হাঁটাহাঁটি করছি। অতঃপর লোকটি বলল, কত বড় নির্লজ্জ মেয়ে তুমি! তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, এরপরও তুমি আরেকটা ছেলের হাত ধরে হাঁটছো, তাও আবার এমন একটা ছেলের সাথে যে ছেলেকে কয়েকদিন আগেই অপমান করেছিলে। ছি ছি ফারিয়া, ছি। আমি লোকটাকে উদ্দেশ্য করে বললাম, শুধুমাত্র আমার হাত ধরেছে, এটা দেখে কি আপনার খারাপ লাগছে জনাব? আমার আরো অন্য কিছু ধরে আপনাকে দেখাতে হবে নাকি? আচ্ছা আমার প্রিয় রাজকুমারী, তুমি দেখিয়ে দাও না লোকটাকে প্লিজ। অতঃপর নুসরাত জাহান মাহি আমাকে একটি চুমু দিয়ে দিল আমার গালে। আমি তো বেহুশ। ছোটবেলায় এই গালে আমার মা কতবার চুমু দিয়েছে তার কোনো হিসাব নেই, তবে সেগুলো আমার মনেও নাই। এরপর থেকে চুমু খাওয়ার সৌভাগ্য আর কখনো হয়নি আমার। এজন্যই কিস খাওয়ার অনুভূতিটা কিরকম সেটা আমার জানা ছিল না এতদিন। জানি না এটা যদি কোনো মানব নারী কিস করতেন অনুভূতিটা কেমন হতো, কিন্তু এই প্রথম একজনের কিস করেছে, তাও সেটা কোনো মানব নারী নয়, একজন পরী, পরিজগতের পরী, তাও আবার একমাত্র রাজকন্যা। ভাবা যায় অনুভূতির কথা। লোকটা মুখ ফিরিয়ে বলল, নির্লজ্জ মেয়ে, আমি তোমার বাবাকে বলার ব্যবস্থা করব। ফারিয়া জান্নাত বলল, আপনার যা ইচ্ছা তাই বলেন, এতে আমার কিচ্ছু যায় আসে না। সরেন আমার সামনে থেকে, সরেন। দেখেন না খুব রোমান্টিক সময় যাচ্ছে আমার। কেন ডিস্টার্ব করছেন? যত সব। নাকি আমাদের রোমান্টিক ভালোবাসা দেখে আপনার জ্বলছে? লোকটি খুব অবাক হলো। অবাক হওয়ারই কথা, কেননা সে ফারিয়া জান্নাতের মুখ থেকে এমন আচরণ জীবনেও আশা করেনি। তাছাড়া এটা ফারিয়া জান্নাত হলেই তো, এটা তো ফারিয়া জান্নাত নন, এরকম আচরণ হওয়ারই তো কথা। এরপর আমরা একে অপরের হাত ধরে সামনের দিকে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর আমি আমার প্রিয় রাজকুমারী নুসরাত জাহান মাহিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা প্রিয় রাজকুমারী, তোমরা পরীরা কি মোবাইল ফোন ব্যবহার করো? তোমাদের কি মোবাইল ফোন ব্যবহার করার প্রয়োজন আছে? হ্যাঁ, আমাদেরও মোবাইল ফোনের দরকার আছে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখার জন্য। তবে তোমরা মানবজাতিরা যেভাবে মোবাইল ফোন ব্যবহার করো, আমাদের মোবাইল ফোন সেরকম নয়। তোমাদের মোবাইল ফোন আর আমাদের মোবাইল ফোনের মধ্যে অনেক পার্থক্য আছে। আমাদের বিজ্ঞানীরা তোমরা মানবজাতি বিজ্ঞানীদের চেয়েও অনেক এগিয়ে আছে। আচ্ছা তাহলে আমি কি তোমার মোবাইল ফোনটা দেখতে পারি? তুমি আমার মোবাইল ফোন কিভাবে দেখবে? এটা তো দেখা যায় না, হাত দিয়ে ধরাও যায় না। হাত দিয়ে ধরাও যায় না, চোখ দিয়েও দেখা যায় না, এটা কোন ধরনের ফোন আবার? এরকম মোবাইল ফোন যদি হয় সেটা আমি ব্যবহার করব কিভাবে, এবং কাউকে কল দেওয়ার প্রয়োজন হলে কল দেব কিভাবে? এজন্যই তো বললাম, উন্নতির দিক থেকে আমরা তোমাদের মানবজাতির বিজ্ঞানীদের চেয়েও অনেক বেশি এগিয়ে আছি। আচ্ছা ঠিক আছে, আমাকে দেখাও তোমার মোবাইল ফোনটা কিরকম, দেখি কেমন উন্নতির আবিষ্কার। আচ্ছা প্রিয় রাজকুমার, তুমি কি মোবাইল ফোন ব্যবহার করো? হ্যাঁ করি তো, এবং আমার মোবাইল ফোন আমার সাথেই তো আছে। কই দেখি কিরকম, আমাকে দাও আমি একটু দেখি, এরপর আমারটাও দেখাবো তোমাকে। অতঃপর আমি আমার প্যান্টের পকেট থেকে মোবাইল ফোনটা বের করে আমার প্রিয় রাজকুমারীর হাতে দিলাম। প্রিয় রাজকুমারী ফোনটা হাতে নিয়ে একটু নেড়েচেড়ে দেখে বলল, এটা কোন ধরনের মোবাইল ফোন আবার? এই মোবাইল ফোন তো হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং চুরি হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে, অথবা যদি পানিতে ডুবে যায় এতেও নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি এটা কখনো হারিয়ে যাওয়ার সম্ভাবনা নাই এবং চুরি হওয়ারও কোনো সুযোগ নাই, পানিতেও নষ্ট হবে না। এছাড়াও 1000 বছরও এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার প্রিয় রাজকুমারী নুসরাত জাহান মাহির মুখে এসব টেলিফোনের কথা শুনে দেখার জন্য আগ্রহটা আরো 10 গুণ বেড়ে গেল। খুব আগ্রহ নিয়ে বললাম, কই আমাকে দেখাও তো তোমার মোবাইল ফোনটা। প্রিয় রাজকুমারী আমাকে বলল, আগে তোমার হাতটা দাও, তোমার হাতটা একটু দেখি।
এরপর আমি আমার ডান হাতটা আমার প্রিয়তমার দিকে এগিয়ে দিলাম। নুসরাত জাহান আমার হাতটা ধরে বলল, হাতের তালু সোজা করো। এরপর আমি আমার হাতের 5 আঙ্গুল সহ হাতের তালু সমানভাবে সোজা করে ধরে রাখলাম। নুসরাত আমার আঙ্গুলগুলো ধরে বলল, দেখেছো তোমার হাতের আঙ্গুলের মাঝে দাগ রয়েছে, অর্থাৎ ভাগ করা হয়েছে। এগুলো হলো মোবাইল ফোনের বাটন। এই যে দেখো আমার হাতের তালুর মধ্যে দেখো, এটাই আমার মোবাইল ফোন। এখানে সিল মেরে দেওয়া হয়েছে মোবাইল ফোন। আমাদের এই মোবাইল ফোনগুলো কখনো নষ্ট হবে না এবং এটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই নাই। কেউ চাইলেও চুরি করে নিয়ে যেতে পারবে না। এটা পানিতেও নষ্ট হবে না। আসলেই তো অদ্ভুত ধরনের আবিষ্কার। তুমি ঠিক কথাই বলেছ, এটা তো অনেক উন্নত মানের আবিষ্কার ছিল। এমন আবিষ্কার আমাদের মানবজাতির মধ্যেও দরকার আছে। তবে আমি পুরোপুরি বিশ্বাস রাখি এই আবিষ্কার আমাদের মানব জাতির মধ্যেও খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে। আমি তোমাকে বলেছিলাম না, তোমাদের মানব জাতির বিজ্ঞানীদের চেয়েও আমাদের বিজ্ঞানীরা অনেক বেশি এগিয়ে আছে। তাছাড়া এটা কখনো তোমাদের মানব জাতিরা পারবে না, এটা অসম্ভব তোমাদের পক্ষে। আমরা মানব জাতি, আমরা হলাম সৃষ্টির সেরা। আমরা পারি না এমন কোনো কাজ নাই। আমরা যেটা পারি সেটা তোমরা পারবে না। আমাদের পক্ষে যেটা সম্ভব সেটা কখনো তোমাদের পক্ষে সম্ভব হবে না। আমরা হলাম সৃষ্টির সেরা জীব। আমরা পারি না এমন কোনো কাজ নাই। আমরা যেটা পারি সেটা তোমরা পারবে না। আমাদের পক্ষে যেটা সম্ভব সেটা তোমাদের পক্ষে সম্ভব হবে না। আমরা হলাম সৃষ্টির সেরা জাতি। সৃষ্টি জগতের মধ্যে আমাদের সম্মান সবার আগে। আমাদের পরেই তোমাদের মর্যাদা, এরপর তোমাদের পরে ফেরেশতাদের মর্যাদা। আমরা 1 নম্বরে আছি, এরপর তোমরা 2 নম্বরে আছো, এরপর ফেরেশতারা 3 নম্বরে আছে। আমাকে হাসালে তুমি প্রিয় রাজকুমার। তোমরা যে কতটুকু পারো সেটা তো আমি দেখতেই পাচ্ছি। আমরা পড়ি, আমাদের ডানা আছে, আমরা আকাশে উড়াল দিতে পারি। পাখির মতো যেখানে মন চায় সেখানে উড়াল দিয়ে যেতে পারি। কিন্তু তোমরা কি পারো? তোমরা তো কিছুই পারো না। তুমি ডানা মেলে আকাশে উড়াল দিতে পারো, এটা সত্যি, কিন্তু আমরা ডানা না মেলেই উড়াল দিতে পারি। তোমরা ডানা ছাড়া কখনো উড়াল দিতে পারবে না, কিন্তু আমরা ডানা ছাড়াই উড়াল দিতে পারি। তাহলে বলো তো আমার প্রিয় রাজকুমারী কারা বেশি এগিয়ে আছে? তুমিও খুব মজা করতে পছন্দ করো, আমার সাথে মজা নিচ্ছ। তোমরা কখনো উঠতে পারো না। তোমরা পরিশ্রম করে আকাশ পথে উড়াল দিতে পারো, তাতে তোমাদের অনেক পরিশ্রম হয় ডানা নড়াচড়া করতে, কিন্তু আমরা পরিশ্রম না করে উড়াল দিতে পারি, আর এজন্যই তো আমরা সেরা। কিভাবে উড়াল দিতে পারো আমাকে দেখাও তো। আমরা বিমান দিয়ে আকাশে পথে উড়াল দিয়ে এক দেশ থেকে অন্য দেশে যাই। এতে আমাদের রোদেও পোড়া লাগে না, বৃষ্টিতেও ভেজা লাগে না, এবং পরিশ্রমও করতে হয় না। এসি ছেড়ে দিয়ে সোফার উপর আরামে বসে পায়ের উপর পা তুলে ঘুমাতে পারি। তোমরা পরীরা ঘুমানো অবস্থায় কখনো আকাশে যেতে পারবে না, উড়াল দিতে পারবে কি? তোমরা আকাশে ওড়ার সময় পরিশ্রম করতে হয়, এরপর বৃষ্টিতেও ভিজতে হয়, রোদেও পড়তে হয়। আমরা মঙ্গল গ্রহ যেতে পারি, কিন্তু তোমাদের সেখানে যাওয়া সম্ভব নয় কখনো। আমাদের আবিষ্কার সূর্যের পাশাপাশি চলে গেছে, কিন্তু তোমরা আগুনের ধারের কাছেও যাওয়ার ক্ষমতা রাখো না। আমরা মানবজাতিরা তোমাদের যে কোনো জিন পরীকে বোতলে ভরার ক্ষমতা রাখি, কিন্তু তোমরা জিনপরীরা কিয়ামত পর্যন্ত সাধনা করেও আমাদের একজন মানব জাতিকে বোতলে ঢোকাতে পারবে না। যেহেতু আমাদের মানব জাতিকে সৃষ্টি করার কয়েক হাজার বছর আগেই তোমাদের সৃষ্টি করা হয়েছে, সেহেতু আমাদের আগেই তোমাদের উন্নতির আবিষ্কারটা হওয়াটা যথেষ্ট ছিল। যদি তোমাদের আগে আমাদের সৃষ্টি করা হতো, তবে আমাদের উন্নতির আবিষ্কারটা তোমাদের আগে হতো। কিন্তু যেহেতু তোমাদেরকে কয়েক হাজার বছর আগে সৃষ্টি করেছে, তাই তোমাদের আবিষ্কারটা হাজার বছর আগে হয়েছে। এতে অস্বাভাবিকতার কি আছে? ঠিক আছে, আমি বুঝেছি এবং মানতেও বাধ্য হয়েছে যে তোমরাই সেরা। তোমাকে এত কষ্ট করে আর যুক্তি দিতে হবে না, আর বোঝাতেও হবে না। ওই যে মার্কেটে চলে এসেছি, চলো আমরা ভেতরে যাই। আচ্ছা রাজকুমারী, তুমি মার্কেট থেকে কি কাপড় কিনবে? এখানে তো মনে হয় তোমাদের কাপড় পাওয়া যাবে না। আরে আমার জন্য নয় পাগল, আমি তোমার জন্য কাপড় কিনতে এসেছি। কেননা আজকে রাত্রে তোমাকে আমাদের পরীর দেশে নিয়ে যাব। তোমাকে নতুন পোশাক পরিধান করতে হবে। ওহ, তার মানে তুমি আমাকে আজকে রাত্রে তোমাদের পরীর দেশে নিয়ে যাবে? বাহ, হ্যাঁ, আমি আমার মা বাবাকে বলেছিলাম তোমার কথা। তারা তোমাকে নিয়ে যেতে বলেছে আজকে রাতের মধ্যেই। আমার মা বাবা বলেছে তুমি যাওয়ার আগে তোমার মা বাবাকে জানাবে 2 দিনের জন্য বাড়িতে আসবে না, কেননা তোমাকে 2-1 দিন থাকতে হবে। আমাদের পরিস্থানে তোমাকে পুরো রাজপ্রাসাদটা ঘুরে ঘুরে দেখাবো আমি। আমার বাবার শাসন দখলের পুরোটা এলাকা তোমাকে দেখানো হবে। আমি আমার মা বাবার একমাত্র মেয়ে, তো এজন্যই খুব আদরে বড় হয়েছে। আর তুমি সে আদরের একমাত্র রাজকন্যা মেয়েটির স্বামী হতে যাচ্ছ। তোমাকে কি আমার মা বাবা এত সহজে আসতে দিবে নাকি? আমার মা বাবার কোনো ছেলে সন্তান নেই। তাদের কাছে ছেলে না থাকার কষ্টটা তাদের মনের মধ্যে লুকিয়ে রেখেছে। তোমাকে দেখে তাদের ছেলে সন্তান না থাকার কষ্টটা তারা ভুলে যাবে, কেননা আমি তাদের একমাত্র মেয়ে, আর তুমি হবে আমার স্বামী। তাদের আদর, মহব্বত, ভালোবাসা সবকিছুই তো আমার জন্য, আর আমার জন্য মানেই তো আমার স্বামীর জন্য হবে। তোমাকে পেলে তারা খুব খুশি হবে এবং অনেক যত্ন করে রাখবে।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জানি না তোমরা পরীদের কাপড় কিরকম পছন্দ করো। তুমি পছন্দ করে আমাকে কিনে দাও, তুমি যেটা পছন্দ করবে আমি সেটাই নেব। এরপর আমার প্রিয়তমা একমাত্র রাজকুমারী কাপড় বাছাই করতে ব্যস্ত হয়ে পড়ল। এর মধ্যে একটি অচেনা ছেলে এসে আমার প্রিয় রাজকুমারীকে হাতে ধরে বলল, কিরে তুমি তুমি এখানে তুমি এখানে কি করছো? তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আর কয়েকদিন পরেই আমাদের বিয়ে। তুমি আসবে, আমাকে বলবে না? আমরা দুজনে একসঙ্গে আসতাম। আমার রাজকুমারীর হাত ধরতে দেখে আমার রক্ত গরম হয়ে গেছে। আমি এমনিতে একটু বদমেজাজি ছেলে, কিন্তু এই মুহূর্তে রাগ দেখানো যাবে না, কেননা যদি রাগ দেখাতে যাই তাহলে ছেলেটি সন্দেহ করবে, বুঝে ফেলতে পারবে। আমি বললাম, আপনি আমার রাজকুমারীর হাত ছেড়ে তারপর কথা বলুন। এই কে আপনি? এর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আর কয়দিন পরে আমাদের বিয়ে, কিন্তু আপনি কি আমাদের মাঝখানে আসছেন কেন? ছেলেটি বলল, আমি কে মানে? আরে ভাই, আপনার কি চোখ অন্ধ নাকি? আপনি কি দেখেন নাই আমরা একসঙ্গে এসেছি এবং একে অপরের হাত ধরে এখানে ঢুকেছি? আগে হাত ছাড়ুন, তারপর কথা বলুন। দূরে যান, দূরে গিয়ে দাঁড়ান। আমি বললাম, আশ্চর্য, কি বলছেন এসব? কিছুই তো বুঝলাম না। অতঃপর আমার প্রিয় রাজকুমারী নুসরাত জাহান মাহি ছেলেটাকে ধাক্কা মেরে বলল, তোর সাহস তো কম না, তুই আমার হাত ধরলি কেন? এই কিসের বিয়ে হয়েছে রে তোর সাথে আমার? তুই কে? তোকে তো আমি চিনি না। এখান থেকে সরে যা, নয়তো মানুষ ডাকবো কিন্তু। জনগণ গণধোলাই দেবে। গণধোলাই খেতে না চাইলে এখান থেকে বেরিয়ে যা। বেচারা ছেলেটি কিছুই বুঝলো না, খুব কষ্ট পেয়ে মার্কেট থেকে বেরিয়ে গেল। আপনাদের কি মনে হয়, এ ছেলে কি ফারিয়া জান্নাতকে আর বিয়ে করবে? অথবা ফারিয়া জান্নাত কি সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? নির্দোষ প্রমাণ করার কোনো অপশন আছে কি? গ্রামের বহু মানুষজন দেখেছে আমার হাতে হাত রেখে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসেছি। এখন তো অনেক মানুষ সাক্ষীও হয়ে গেছে। ফারিয়া জান্নাত কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে? আমাকে চুমু দিয়েছে, এটারও একজন সাক্ষী আছে। সেই লোকটা কালকে গিয়েই তো ফারিয়া জান্নাতের পরিবারকে বলে দেবে। ছেলেটি কয়েক মিনিট পর তার দলবল নিয়ে পুনরায় প্রবেশ করলো মার্কেটে। ছেলেটার হাতে অস্ত্র দেখে আমি ভয় পেয়ে গেলাম। তার মানে কি ছেলেটি মাস্তান? এখন যদি ছেলেটা গুলি করে দেয়, দুজনেই তো জায়গাতে মারা যাব। এখন কি হবে? আমার তো ইতিমধ্যে হাত পা কাঁপতে শুরু করেছে। আমার প্রিয় রাজকুমারী আমার হাতটা মজবুত করে ধরে আমাকে ফিসফিস করে বলল, ভয় পাচ্ছ কেন পাগল? আমি আছি না। তারা 6 জন ছিল, 6 জনের হাতে ছিল পিস্তল। কি এক আজব পরিবেশ যে আমার সামনে সৃষ্টি হলো। আমি তো ইতিমধ্যে অর্ধেক মরে গেছি। আমি এই সমস্ত গুন্ডা মাস্তানকে এমনিতে বেশি ভয় করি, কারণ এদের হাতে কোনো মানুষের জীবনই নিরাপদ নয়। তাছাড়া যারা দিনের দুপুরে বা এভাবে প্রকাশ্যে পিস্তল হাতে নিয়ে চলাফেরা করতে সাহস পায়, তাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য থাকে না। একটি মানুষ পাখি শিকার করতে যতক্ষণ সময় নেয়, এরা মানুষ হত্যা করতে ততক্ষণ সময়ও নেয় না। আমার জীবনটা যাবে যাবে অবস্থা। এই সময় পেছন থেকে কয়েকটা পুলিশ এসে আমাদের উদ্ধার করে নিলে খারাপ হয় না, কিন্তু এটা তো আর এদেশে সম্ভব হবে না, কারণ এদেশে হলো পুলিশ আসে ঘটনা শেষে, ঘটনার আগেও আসে না, ঘটনার মাঝখানেও আসে না। সব সমস্যার সমাধান হওয়ার পর পুলিশ আসে। আমি যদি এখন পুলিশের আশায় বসে থাকি, তাহলে আমাকে কবরে যেতে হবে। আমার প্রিয় রাজকুমারী নুসরাত জাহান মাহি আমাকে বলল, তোমার ভয় করতে হবে না, তোমাকে এবং আমাকে কিছু করতে পারবে না। আমরা তাদের জিম্মিতে নয়, বরং তারাই আমাদের জিম্মিতে আছে। তবে এখানে মানুষজনের সংখ্যা বেশি, এখানে কিচ্ছু করা যাবে না দোকানের ভিতরে। আচ্ছা প্রিয় রাজকুমার, তুমি কি তাদেরকে উচিত শিক্ষা দিতে চাও নাকি ছেড়ে দিতে চাও? তুমি যেটা বলবে আমি সেটাই করব। আমি আর কি বলবো, আমার তো গলা শুকিয়ে গেছে। তবুও এখন চুপ থাকার সময় নয়, কিছু একটা বলতেই হবে। আমি বললাম, তাদের কি শাস্তি দেবে সেটা পরে বলা যাবে, আগে আমাদের নিজেদেরকে বাঁচাও। কিভাবে বাঁচাবো সেটা চিন্তা করো। তুমি কি দেখতে পাচ্ছ না তাদের হাতে অস্ত্র আছে? গুলি করে দিলেই তো আমরা জায়গাতে শেষ। আর তুমি বলতেছো তারা আমাদের জিম্মিতে আছে? আমি বুঝতে পারছি না, তোমার এই সমস্ত কথাবার্তা আমার খুব ভয় হচ্ছে। তারা গুলি করার মতো সেই সুযোগটা পেলেই তো। তুমি কি লক্ষ্য করো নাই তারা জায়গাতে দাঁড়িয়ে আছে, সামনে আসতে পারছে না? ও আচ্ছা, তাই তো। তারা এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছে কেন? কথাও তো বলছে না। তোমার তো দেখি কিছুই মনে থাকে না। তুমি কি ভুলে গেছো আমার সাথে 12 জন প্রহরী সিকিউরিটি গার্ড থাকে? তোমাদেরই মানবজাতি তো দূরের কথা, আমাদের পরিস্থানের কোনো পরিরাও যদি চেষ্টা করে আমার ধারের কাছেও আসার সুযোগ পাবে না। ও, তোমার ওই প্রহরীরা কি তাদেরকে ধরে রেখেছে? এই কথা আমাকে আরো আগে বলবে না পাগলি? আমি যে কি ভয় পেয়েছিলাম। হায় আল্লাহ! প্রিয় রাজকুমার, তুমি কি আমার প্রহরীদেরকে দেখতে চাও? দেখতে চাই মানে? আমি তো দেখার জন্য সবসময় প্রস্তুত। তাদেরকে তো দেখতে আমার খুব মন চাচ্ছে, কিন্তু তুমি রাগ করবে বলে আমি বলার সাহস পাচ্ছিলাম না। তোমার সাথে আমি কেন রাগ করব? তুমি হলে আমার একমাত্র রাজকুমার। তুমি যতবার দেখতে চাইবে আমাকে বলবে। আমার বাবা আমাদের পরিস্থানের সবথেকে সুন্দরী পরীদের বাছাই করে এদের মধ্যে থেকেই এই 12 জনকে আমার সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োগ দিয়েছে। এই 12 জন হলো আমাদের পরিস্থানের সবথেকে সুন্দরী পরীদের অন্যতম পরী। এজন্যই তো আমি যখন প্রথমবার দেখেছিলাম তখন আমি মনে মনে ভাবলাম যে এত সুন্দরী সুদর্শন আকর্ষণীয় পরীরা সিকিউরিটি গার্ডের কাজ করছে কেন? ঠিক আছে, আমি তোমাকে দেখার সুযোগ করে দিচ্ছি। তুমি 1 মিনিটের জন্য চোখ বন্ধ করে রাখো।
আমি তাদেরকে বলছি তোমার সামনে দৃশ্যমান হওয়ার জন্য। অতঃপর আমি চোখ বন্ধ করার 1 মিনিট পর আমাকে আমার প্রিয় রাজকুমারী বলল, ঠিক আছে, এবার তুমি চোখ খুলতে পারো। এরপর আমি চোখ খুলে দেখলাম তারা 12 জন সিকিউরিটি গার্ড তাদের হাতের অস্ত্র সহ তাদেরকে জায়গাতে ধরে আছে। এই 12 জন মেয়ে, সবার বয়স 18 থেকে 20 বছরের ভেতরেই হবে। সবার উচ্চতা সমান সমান, সবার দেহের গঠন সেম সেম। বয়স 18 থেকে 20 কমও হবে না বা বেশিও হবে না। এমন সুন্দরী মেয়ে, তাদের চেহারা দেখলে চোখ ফেরানো যাবে না। পরীর মেয়েরা তো এমনিতেই সুন্দরী হয়। এছাড়া রাজকুমারী বলল তাদের পরিস্থানের মধ্য থেকে সবচেয়ে সুন্দরীদেরকে বাছাই করে নেওয়া হয়েছে। তারা তো বুঝতেই পারছেন কেমন সুন্দরী হওয়ার কথা। সাদা পোশাক পরিহিতা, পেছনে 2টি ডানা মেলা, চেহারা থেকে আলো চমকাচ্ছে। চোখ দিয়ে তাদের চেহারার দিকে তাকালে চোখ ফেরানো যাচ্ছে না। খুব ভালো লেগেছে তাদেরকে আমার। কিন্তু যতই সুন্দরী হোক এবং যতই ভালো হোক, আমার রাজকুমারীর মতো তো আর হবে না। আমার রাজকুমারী নুসরাত হলো একজন পরী, পরিস্থানের পরী, মা বাবার একমাত্র রাজকন্যা, আমার একমাত্র শাহজাদি। তবে সিকিউরিটি গার্ড এদের সৌন্দর্য অতুলনীয়। আমি সৌন্দর্যের আবার বেশি প্রশংসা করতে জানি না। আমি খুব বোকা টাইপের একটি ছেলে। আমার প্রিয় রাজকুমারী আমাকে তো সবসময় বোকা ছেলে বলে সম্বোধন করে। অবশ্য আমার প্রিয় রাজকুমারীর মুখে আমাকে বোকা বলতে শুনলে খারাপ লাগে না, আমার ভালোই লাগে। এই 12 জন মেয়ের সৌন্দর্য প্রকাশ করার জন্য যদি অন্য কোনো লেখকদের দায়িত্ব দেওয়া হয়, তবে তারা এদের সৌন্দর্যের বর্ণনা করতে করতে কয়েকটি পর্ব লিখে ফেলবে, কয়েকটি কবিতাও, সাথে কয়েকটা প্রবন্ধ বাদ পড়বে না। খাওয়া ঘুম হবে কিনা তা জানি না, তবে এদের প্রেমে যে পাগল হয়ে যাবে তা নিশ্চিত বলতে পারি। আমার প্রিয় রাজকুমারী আমাকে জিজ্ঞেস করলো, তোমার কি তাদের মধ্যে থেকে কাউকে পছন্দ হয়েছে প্রিয় রাজকুমার? আমি বললাম, নির্দিষ্ট কাউকে পছন্দ হয়নি, তবে তারা সবাই তো সমানভাবে সুন্দর, অনেক সুন্দর তারা। আমি মনে মনে ভাবতে লাগলাম, আমার একটা ছোট ভাই থাকলে খারাপ হতো না। অবশ্যই এদের মধ্যে থেকে একটির সঙ্গে আমার ভাইয়ের বিয়ে দিতাম। আহ, কি সুন্দর মায়াবী চেহারা, হৃদয় জড়িয়ে যায়, অন্তর শীতল হয়ে যায় আমার এদেরকে দেখলে। এরপর রাজকুমারী তাদেরকে বলল, এদের বাইরে নেওয়ার ব্যবস্থা করো। তাদের মধ্য থেকে একজন গিয়ে কি যেন করছে জানি না। হঠাৎ কারেন্ট চলে যায়, সব জায়গায় অন্ধকার। এখন 1 মিনিট পর কারেন্ট আসলে লাইট জ্বলে ওঠে অটোমেটিক। সামনে তাকিয়ে দেখলাম তাদের মধ্যে থেকে একজনও নাই। তার মানে আমার আর বুঝতে বাকি রইল না এদেরকে বাহিরে নিয়ে যাওয়া হয়েছে। কি জানি কোন জায়গায় নিয়ে কিভাবে সাইজ করছে। দেখতে পারলে অবশ্যই ভালো লাগতো, কিন্তু এখনো আমাদের কাপড় কেনা শেষ হয়নি। যাওয়া তো যাবেই না কাপড় না কেনা পর্যন্ত। তবে সিকিউরিটি গার্ডের মেয়েরা বেশিক্ষণ দেরি করবে না, 2 মিনিটের মধ্যে সাইজ করে জায়গাতে রেখে চলে আসবে। কি জানি কিভাবে সাইজ করছে, নাকি হত্যা করে ফেলে আল্লাহ জানে। এই সমস্ত রাষ্ট্রীয়ভাবে সিকিউরিটি গার্ডের তেমন একটা দয়া মায়া থাকে না। এদের সরাসরি হত্যার অনুমতি থাকে, অর্থাৎ গুলি চালানোর অনুমতি থাকে। আমার প্রিয় রাজকুমারী আমাকে যা যা বাছাই করে দিলেন সবগুলো প্যাকেট করে নিলাম। বেরিয়ে আসার সময় আমি বিল দিয়ে দিলাম। বাইরে এসে রাজকুমারী আমাকে জিজ্ঞেস করলো, তোমাদের এখানে এখনো কাগজের টাকা চলে? হায় আল্লাহ, তোমরা মানবজাতি এখনো কতটা পেছনে। আমি অবাক হয়ে বললাম, কাগজের টাকা চলবে না তো তাহলে কি চলবে আর? এছাড়া কি অন্য কোনো অপশন আছে? আমাদের পরিস্থানের মধ্যে কাগজের টাকা উঠে গেছে আজ থেকে কয়েক বছর আগে। আমার পূর্বপুরুষদের বলতে শুনেছিলাম অনেক আগেই কাগজের টাকা উঠে গেছে, তবে কাগজের টাকা আমি চোখে দেখে নাই। আজকে তোমার কাছে দেখলাম তোমরা মানবজাতিরা এখনো উন্নয়নের দিকে অনেক পিছিয়ে আছো। তোমাকে আমাদের রূপনগরের পরিস্থানে নিয়ে গিয়ে এমন কিছু দেখাবো যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি, এবং এমন কিছু উন্নত মানের বিজ্ঞান সম্পর্কে তোমাকে দেখাবো, শেখাবো, যেগুলো দেখে তুমি অনেক খুশি হবে এবং আশ্চর্য হবে। আশা করি আমাদের পরিস্থানে তুমি আমার সাথে অনেক ভালো থাকবে প্রিয় রাজকুমার, তোমার অনেক ভালো লাগবে সেখানে। আমাদের পরিস্থানে ভালো লাগার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো তুমি দেখলে হয়তো আর কখনো ফিরে আসতে চাইবে না। আজকে তোমাকে নিয়ে যাওয়ার কথা। আমার মা বাবার হয়তো তোমার জন্য অনেক কিছুর আয়োজন করে ফেলেছে এতক্ষণে, কেননা তুমি তাদের কাছে অনেক অনেক ভালোবাসার একজন পাত্র হবে, কারণ তুমি তাদের একমাত্র আদরের রাজকন্যার স্বামী হতে যাচ্ছ। আচ্ছা প্রিয় রাজকুমার, তোমাকে একটি কথা বলি, তুমি আমাকে সঠিক উত্তর দেবে। যদি আমার মা বাবা আমার সঙ্গে তোমাকে সেখানে বিয়ে পড়িয়ে দেয়, তুমি কি কোনো রকম নারাজ হবে আমার উপর? সেখানে বিয়ে পড়িয়ে দেবে কেন প্রিয় রাজকুমারী? তুমি তো জানো আমি আমার মা বাবার একমাত্র সন্তান। আমাকে যদি সেখানে বিয়ে করানো হয়, আমার মা বাবা তো খুব কষ্ট পাবে রে রানী, কেননা তাদের একটা শখ আছে না, তাদের একমাত্র ছেলের বিয়েটা ধুমধাম করে আয়োজন করবে। আর তারা যদি এসব থেকে বঞ্চিত হয়, তবে কি মনে কষ্ট পাবে না তুমি বলো? আশা করছি আমার মা বাবা এমন কিছু করবে না, তুমি বিশ্বাস রাখতে পারো আমার উপর। আমি আছি তো তোমার সাথে, চিন্তা করো না প্লিজ। ওই যে কাগজের টাকা, যেটা আমি আজকে তোমার কাছে দেখলাম আর কখনো দেখি নাই, সাথে টাকা পয়সা নিয়ে চলাফেরা করতে ভালো লাগে তোমার? কি আশ্চর্য, যদি কাগজের টাকা ব্যবহার নাই করো তোমরা, তাহলে কিসের টাকা ব্যবহার করো? আমাকে দেখাও
এখানে তোমার সাথে কি টাকা পয়সা আছে? থাকলে আমাকে দেখাও। প্রিয় রাজকুমারী নিজের হাতের মধ্যে সিল মারা থাকা সেই মোবাইলটি চালু করলেন। সেখান থেকে 15 কোটি টাকার সংখ্যা দেখালেন। যেভাবে আমাদের দেশে বিকাশের মধ্যে টাকার সংখ্যা দেখা যায় ঠিক ওইভাবে দেখালেন আর কি। আমি জিজ্ঞেস করলাম, এখানে তো টাকার সংখ্যা দেখা যাচ্ছে, কিন্তু তোমাদের টাকাগুলো তুলবে কিভাবে? টাকা কোথায়? আমাদের টাকা তোলার দরকার হয় না, আমাদের এই মোবাইল ফোন সবার একটা করে থাকবে। এটা সবার কাছে থাকা বাধ্যতামূলক। যার কাছে যত টাকা দেওয়া দরকার এখান থেকে তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। এভাবে আমরা টাকা একজন আরেকজনের কাছে ব্যবহার করে থাকি। যেভাবে তোমাদের দেশে বিকাশের মধ্যে বিকাশ থেকে বিকাশে টাকা পাঠানো হয় এভাবেই করি আমরা। এগুলো শুধু টাকার সংখ্যা দেখতে পারি, কখনো কাগজের টাকা চোখে দেখিনি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এই নিয়মটা খুব ভালো। আমাদের দেশে চালু হলে অনেক ভালো হবে, কেননা তখন টাকা সঙ্গে করে আর নিয়ে যেতে হবে না। তবে আমাদের দেশে কার্ড ব্যবহার করা হয়, যেখানে কার্ডের মধ্যে টাকা থাকে, মেশিন দিয়ে নেওয়া হয়। কাগজের টাকা আমাদের এখন অধিকাংশ দেশে লাগে না, কার্ডের মাধ্যমে টাকা ব্যবহার করা হয়। তবে এখানে কার্ড হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তোমাদেরটাই সব থেকে উত্তম। আচ্ছা, কাপড় তো কেনা শেষ, এখন এশার আজান দিচ্ছে। এখান থেকে সোজা কি আমরা আমাদের পরিস্থানে চলে যাব, নাকি তুমি তোমার বাড়িতে যাবে? ও আচ্ছা, সরি, তোমাকে তো তোমার বাড়িতে যেতেই হবে। তোমার মাকে বলতে হবে তুমি 2 দিন বাড়িতে আসবে না। বাড়িতে যাব, ঠিক আছে। সেখান থেকে খাবার খেয়ে আমরা 2 জন পরিস্থানে চলে যাব ইনশাল্লাহ। তবে আমার একটা শর্ত, আমার মায়ের কাছে তোমাকে দৃশ্যমান হতে হবে, অর্থাৎ দেখা দিতে হবে। তবে ফারিহা জান্নাতের এই রূপ আকৃতিতে নয়, তুমি যেভাবে পরীর রূপে আমাকে দেখা দিয়েছিলে। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় করলাম। এখন বাড়িতে যাওয়া যাক, রাত হয়ে যাচ্ছে তো। অতঃপর আমি আর আমার প্রিয় রাজকুমারী পরিজগতের পরিস্থানের শাহজাদি রূপনগরের রাজকন্যা আমার একমাত্র প্রিয়তমা নুসরাত জাহান মাহিকে নিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠবো। ঠিক সেই মুহূর্তে এক গাড়ি পুলিশ এসে আমাকে গ্রেপ্তার করে ফেললো। তার মানে একটু আগে যাদেরকে সাইজ করা হয়েছে তারা কি পুলিশের লোক ছিল? হতে পারে পুলিশের লোক, নয়তো সবার হাতে পিস্তল থাকার কথা নয়। পুলিশকে জিজ্ঞেস করলাম আমার অপরাধ কি? পুলিশের একজন বলল, শালার পুত, আমাদের লোকজনদেরকে মেরে হাড়গোড় ভেঙে দিয়ে আবার জিজ্ঞেস করিস অপরাধ কি? থানায় চল, তারপরে বোঝাবো তোকে। বাংলাদেশের পুলিশ চাকরি করে নোবেল কখনো না পেলেও অন্তত গালাগালিতে তাদেরকে নোবেল দেওয়া উচিত। এদের হাত যেমন চলে তার চেয়েও বেশি চলে অশ্লীল ভাষা, গালি। আমার মামা সৌদি আরব থাকতেন। মামার মুখে ছোটবেলায় অনেক শুনেছিলাম ওই দেশের পুলিশরা নাকি অনেক ভদ্র হয়, গরিব মিসকিন সবাইকে আগে আগে সালাম দেয়। অথচ আমার আজকে 25 বছর বয়স হয়ে গেল, এখনো দেখলাম না বাংলাদেশে কোনো পুলিশ মানুষকে আগে সালাম দিতে। এরা তো সালামের উত্তর নেওয়ার জন্য ওত পেতে বসে থাকে। কি আর করব, আমার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগানো হয়ে গেছে। আমি মা বাবার একমাত্র পুত্র সন্তান, খুব আদরের মধ্য দিয়ে বড় হয়েছি। কখনো কেউ চোখ রাঙিয়ে আমার সাথে কথা বলেনি। আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই আমাকে খুব আদর করত। অনেক আদরে বড় হয়েছে আমি, এজন্যই মানুষের অশ্লীল ভাষা আমার কাছে খুব খারাপ লাগে। অতঃপর আমি আমার প্রিয় রাজকুমারী নুসরাতের চেহারার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম, এখন কি হবে?